1970-এর দশকে শ্রাবন্তী মজুমদারের গলায় সেই বিখ্যাত গান আপনারা তো সকলেই শুনেছেন, মধুপুরে পাশ বাড়িতে তুমি থাকতে। তো সেই গান থেকে আরও বাঙালিদের মধ্যে এই মধুপুর সম্পর্কে কৌতূহল বেড়ে যায়। আমরা আছি বাঙালির নস্টালজিয়ার পশ্চিম মধুপুরে, আর এখন আমরা চলে এসেছি মধুপুর থেকে 7 কিলোমিটার দূরে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত একটি ঝর্ণা দেখতে। সেই বকুলিয়া থেকে স্টেশন ক্রস করে এই পারে 7 কিলোমিটার এসে এখন আছি চিটিয়া গ্রাম সংলগ্ন চিটিয়া পাহাড়ে। মিষ্টি আমার একেবারেই পছন্দের বিষয় না, তাও পরপর ভালোই টেস্ট করছি। পুরো মধুপুর চত্বরের শোভাবর্ধনকারী এই যে গোলাপি মুক্তের মতো ফুলগুলো ফুটে রয়েছে, এটা যেন প্রতিটি জায়গার শোভাকে বাড়িয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 2রা নভেম্বর 2025, আর আমি দাঁড়িয়ে আছি বাঙালির নস্টালজিয়ার পশ্চিম মধুপুরে। 70-80-র দশকে বাঙালি হাওয়া বদল করতে বা স্বাস্থ্যোদ্ধার করতে বেশিরভাগ সময় আসতো এই মধুপুর, গিরিডি, দেওঘর, শিমুলতলা এই সমস্ত জায়গাগুলিতে। আর তাই আমরা বেছে নিয়েছি আমাদের আজকের ভিডিওর জন্য এই মধুপুরকে। মধুপুরের যাবতীয় পূর্ণাঙ্গ সমস্ত তথ্য তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওতে। মানে কিভাবে আসবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, তার সম্যক ধারণা পেয়ে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে। এবং খরচপাতি কি হবে তারও একটা পূর্ণাঙ্গ রূপ আমরা দেওয়ার চেষ্টা করব। তাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আমাদের 1 রাত 2 দিনের মধুপুর ভ্রমণের সম্পূর্ণ গল্প নিয়ে এই ভিডিও শুরু করছি, তাই সঙ্গে থাকুন। আর চলুন শুরু করা যাক আজকে মধুপুর বেড়ানোর নতুন আরও একটা গল্প। হাওড়া থেকে মধুপুর যাওয়ার জন্য আমরা ধরে নিয়েছিলাম 13029 হাওড়া মোকামা এক্সপ্রেস, যা প্রত্যেক দিন রাত 11টা 20-তে হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন ঠিক ভোর 5টা 10-এ পৌঁছে যায় মধুপুর জাংশনে। তবে এই ট্রেনে কিন্তু কোনো এসি কম্পার্টমেন্ট নেই। স্লিপার রিজার্ভেশনে আমাদের খরচ পড়েছিল মাথাপিছু 210 টাকা করে। যেহেতু রাতের ট্রেন, তাই বাড়ি থেকে আনা ডিনার আমরা ট্রেনে বসেই সম্পন্ন করলাম। আর ডিনার শেষ হতে না হতেই ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেন ছাড়ার পরেই যখন সবাই আলো নিভিয়ে ঘুমোতে গেল, আমার সামনে কেমন যেন একটা ভৌতিক পরিবেশ। ওদিকে ট্রেন ছুটে চলল শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর ছাড়িয়ে চুঁচুড়ার দিকে। রাত তখন ওই 12:30 হবে। ব্যান্ডেল জাংশনে ট্রেন ঢুকতেই খানিক বাদে চোখ বুজে এলো ঘুমে। সকাল হতে না হতেই এক রাশ বিশুদ্ধ সতেজ বাতাস ঝাপটা দিল আমার চোখে মুখে। আর তারপরেই দেখি পৌঁছে গেছি আমাদের প্রতীক্ষিত স্টেশন মধুপুর জাংশনে। মনটা আনন্দে একেবারে নেচে উঠল। ঘড়িতে এখন সময় ঠিক সকাল 6টা 1। গুড মর্নিং সবাইকে মধুপুর স্টেশন থেকে। 293 কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া মোকামা এক্সপ্রেস ধরে আমরা চলে এলাম মধুপুরে। ট্রেনটা যদিও বেশ খানিকটা লেট করেছে, কারণ এই ট্রেন এখানে আসবার কথা ছিল ভোর 5টা 10-এ। 2 মিনিট হল্ট ছিল। নামতে নামতে দেখতেই পাচ্ছেন ট্রেন। इधर आ जाइए। বাপরে, সাংঘাতিক অ্যাক্সিডেন্ট। থ্যাঙ্ক গড যে কিছু হয়নি। যাই হোক, যেটা বলছিলাম আর কি,
আমি এত ঘাবড়ে গেছি হঠাৎ করে। এরকম অভ্যাস যদি আপনাদের থেকে থাকে যে ট্রেন চালু হওয়ার পরে ছুটে ওঠার, কখনোই চেষ্টা করবেন না। দেখলেন তো কি হতে যাচ্ছিল এক্ষুনি। যাই হোক, যেটা বলছিলাম যে এখানে চলে এসেছি। এটা যদিও নন এসি স্লিপার ক্লাস পুরো কোচটাই, পুরো ট্রেনটাই। এছাড়াও অন্যান্য যা ট্রেন আছে সেগুলো তো আমি বলেই দিয়েছি। এই ট্রেনে আমাদের মধুপুর অবধি ভাড়া পড়েছে 205 টাকা করে মাথা পিছু। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আমাদের এই ট্রেনটা এসছে। এখন এখান থেকে আমরা বাইরের দিকে যাব, গিয়ে হোটেল নেব। কোনো হোটেল আমরা বুক করে আসিনি, এখানে দেখে হোটেল নেব। তো চলুন এখন স্টেশনের বাইরে যাওয়া যাক। আচ্ছা, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমাদেরকে বেরোতে হলো। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে মানে ডান দিকে বেরিয়ে এসে এখন আমরা একদম মধুপুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। স্টেশন চত্বরটা বেশ সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছেন মধুপুর লেখা রয়েছে এবং পিছনে বড় একটা ডিজিটাল ক্লক রয়েছে। আর একদম বাইরে বেরোলে এখানে কিন্তু প্রচুর টোটো রয়েছে, অটো রয়েছে, 4 হুইলার রয়েছে। এখান থেকে আপনারা শেয়ারে যেতে পারেন অথবা গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। আমরা এখনও কোনো গাড়ির সাথে কথা বলিনি, এখান থেকে কথা বলে তারপরে আমরা হোটেলের দিকে রওনা দেব। তবে যেটা বললাম যে হোটেল কিন্তু বুক করে আসিনি, গিয়ে বুক করব। আচ্ছা, ইন্টারনেটে একটা হোটেল দেখেছি, সেই হোটেলে যাওয়ার জন্য এখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম। টোটোতে আমাদের ভাড়া পড়ছে 50 টাকা। হোটেলে গিয়ে তারপরে আমরা দেখি সেই হোটেল পছন্দ হয় কিনা, তবেই আপনাদেরকে দেখাবো। চলুন। जगह घुमाने के लिए कितना? ये पूरा दिन का टूर लगेगा दीदी, समझे? हाँ, ये 1200 रुपये का पूरा पैकेज। 1200, ये तो बहुत ही ज़्यादा है। सुबह से शाम हो जाएगा दीदी। আমরা এইদিকে রাস্তা দিয়ে স্টেশন থেকে এলাম। স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে একেবারে মেন রোডের ওপরে এই যে হোটেলটা, হোটেল কুমার ইন্টারন্যাশনাল, এখানেই আমরা প্রথমে এসেছিলাম, আর কোনো হোটেল দেখিনি। এখানে দেখে বেশ কয়েকটা রুম দেখলাম, একটা রুম একটু পছন্দ হয়েছে, মোটামুটি হোটেল। আমি গিয়ে আপনাদের রুম দেখাচ্ছি। তো এখানে চেক ইন করে ফেলেছি, চেক ইনের সব ফর্মালিটিস ফিল আপ করে ফেলেছি। চলুন এবার রুমে যাই, রুমটা দেখাই। আর আজকে সারাদিন ঘুরে দেখব মধুপুর লোকাল সাইট সিইং, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম টু মাই রুম, 3rd ফ্লোরে, রুম নাম্বার 106। এই হচ্ছে কুমার ইন্টারন্যাশনালে আমার রুম। রুমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুম, এসি রুম, কিন্তু এখানে উইন্ডো এসি রয়েছে। রুমের ভিতরের ডেকোরেশনটা খুব একটা খারাপ নয়। এখানে পুরোটাই ওপেন উইন্ডো রয়েছে আর এখান থেকে রাস্তার ভিউও রয়েছে। এটা আমি খুলতে পারছি না, এখন দেখাতে পাচ্ছি না। আর এইদিকে ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে টোটাল রুমের সাইজ, ঠিক আছে। একটা ছোট ডাবল বেড রয়েছে, একেবারেই ডাবল বেড, একে মানে দুজনের বেশি থাকাই যাবে না। পাশে আয়না রয়েছে, সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, এখানে একটা ডেস্ক রয়েছে, একটা চেয়ার, এই উইন্ডো এসি, আর দুটো জলের বোতল দিয়েছে কমপ্লিমেন্টারি, ইলেকট্রিক কেটল আর গ্লাস, এই ছোট ছোট জিনিসপত্র রয়েছে। এখানে এদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তার মেনু কার্ডও দেওয়া রয়েছে এখানে। তার সাথে এই হচ্ছে বাথরুম। বাথরুমের ভিতরে খুব একটা বড় প্যাসেজ নয়, তবে এই দিকে এই যে কোমরের দিকটা যেটা রয়েছে, এই দিকটা ছাড়াও এই বেসিনের এপারে কিন্তু এই শাওয়ার এরিয়া রয়েছে আর কি, গিজার রয়েছে। এক রাত্রের জন্য আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, সেজন্যই নিয়েছি। এই রুমের ভাড়া 1600 টাকা। আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি সেজন্য সামান্য কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে। যদি এখানে আসতে চান আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে দেখে বুঝে চলে আসতে পারেন। এরপর আমরা এই হোটেলেরই রেস্টুরেন্ট থেকে গরম গরম লুচি, আলুর দম আর ওমলেট সহযোগে সুস্বাদু ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে সময় 10টা 15। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি মধুপুরের লোকাল সাইট সিইং করবার জন্য। দেখি কিভাবে মধুপুরে আজকে সারা দিন ঘুরে বেড়াই, কি দেখি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করি মধুপুর বেড়ানো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনাদের তৈরি হবে। এখন আমি দাঁড়িয়ে আছি মধুপুর বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে কিন্তু প্রচুর অটো, টোটো এবং 4 হুইলার সবই রয়েছে। এখান থেকে আপনারা হাফ ডে সাইট সিইংয়ের জন্য গাড়ি বুক করতে পারেন, আবার ফুল ডে সাইট সিইংয়ের জন্যও গাড়ি বুক করতে পারেন। মানে অটো, টোটো বা 4 চাকা যেটাই বুক করবেন সেই অনুযায়ী ভাড়া পড়বে। আর ভাড়ার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই।
যে যেমন ইচ্ছা আপনাকে দাম বলবে, আপনাদের বার্গেনিং ক্ষমতার ওপরে সেটা নির্ভর করছে। তবে আমরা যে আজকে ঘুরবো, আমরা কিন্তু টোটো করেই ঘুরবো, এবং টোটো করে ঘুরতে আমাদের কত খরচ পড়ছে সেটা আমরা বলে দেব। তাতে মোটামুটি আপনাদের একটা সম্যক ধারণা হয়ে যাবে যে কত খরচ হতে পারে। তো একদম যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে এখানকার লোকাল একটা চার্চ। আমরা চার্চটা দেখে আসি। ততক্ষণ আমরা টোটোর দাদাকে ফোন করে দিয়েছি, উনি আসছেন। সকালে যে দাদার গাড়িতে, মানে আমরা স্টেশন থেকে হোটেলে এসেছিলাম যে দাদার গাড়িতে, ওনার সাথেই আমরা বেরোবো। ভীষণ সুন্দর এই চার্চের ভিতরে প্রবেশ করলাম। এই চার্চটির নাম হচ্ছে সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ। আজকে রবিবার, সেই জন্য এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং প্রচুর স্কুলের স্টুডেন্টরাও কিন্তু ইউনিফর্ম পরে এসেছে। এখানে সানডে মার্চ চলছে, আর ঠিক এই চার্চের সাথেই সংলগ্ন একটি আশ্রম রয়েছে। আমার মনে হয় যে চার্চের যারা কর্মকর্তা রয়েছেন তারাই এই আশ্রমটি চালান। দারুণ সুন্দর এই চার্চটি, কিন্তু এখানে আসলে আপনারা অবশ্যই দেখে যাবেন। আমরা অ্যাকচুয়ালি যেটা দেখলাম, আমরা যেখানে ছিলাম ওই বাস স্ট্যান্ড হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিক। আর ওখানে যে টোটো অটোগুলো ছিল না, ওখানকার গাড়িওয়ালাদের লোকাল সাইট সিন সম্পর্কে ধারণাটা কম আছে, যে কারণে আমরা স্টেশন ক্রস করে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এলাম, মানে যেখান থেকে আমরা বেরিয়েছিলাম। এখানে যে টোটোগুলো রয়েছে এনাদের কিন্তু ভীষণ সুন্দর একটা ধারণা রয়েছে, এনাদের কাছে রুট ম্যাপটাও পরিষ্কার। তাই এখানে এসে আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, আমাদের যে দাদার সাথে বেরোনোর কথা ছিল আমি বললাম, উনি আমাদেরকে ফোন করে বললেন যে ওনার একটা ভীষণ এমার্জেন্সি এসে গেছে, সেজন্য উনি আসতে পারছেন না। তবে এখানে যে দাদার সাথে আমরা ঘুরছি, এখানে এসে তার সাথে কথা বলি আমরা ঠিক করলাম সারাদিন কি ঘুরে দেখি, কীরকম অভিজ্ঞতা হয়, কত ভাড়া পড়ে, সবটাই আপনাদেরকে জানিয়ে দেবো। তার সাথে জানিয়ে দেবো যার সাথে ঘুরছি তার ফোন নাম্বার। তাই চলুন ঝটপট বেরিয়ে পড়া যাক। শহরের কোলাহল আর ব্যস্ততার বাইরে প্রকৃতির সবুজ চাদরে মোড়া এক শান্ত ভূমির নাম মধুপুর। ঝাড়খণ্ডের বুকে অবস্থিত এই মধুপুর শুধুই একটি ছোট শহর নয়, বরং এটা সবুজ বনভূমি, লাল মাটির পথ, পাখির ডাক আর নির্জনতার অপূর্ব ঠিকানা। এখানে এলে সময় যেন একটু ধীরে চলে আর মনটা আপনাতেই হালকা হয়ে যায়। আজ আমরা ঘুরে দেখব মধুপুরের অচেনা সৌন্দর্য, স্থানীয় জীবন, প্রকৃতির কোলে কাটানো কিছু শান্ত মুহূর্ত, যা হয়তো শহরের জীবনে বারবার খুঁজেও আমরা পাই না। চলুন এই ব্যস্ত পৃথিবী থেকে কিছু সময়ের জন্য হারিয়ে যাই সবুজে মোড়া মধুপুরের পথে। আমরা এখন চলেছি বাকুলিয়া ঝর্ণার দিকে। মেন রোড থেকে বেশ কিছুটা রাস্তা এসে দারুণ সুন্দর দুপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা ডান দিকে একটা জায়গায় বেঁকে গেলাম, মানে রাস্তাটা দিয়ে ঢুকে গেলাম। এবং এই যে গ্রামটার মধ্যে থেকে আমরা যাচ্ছি, এই গ্রামটির নাম হলো নারায়ণপুর গ্রাম। আর একদম এখন কিন্তু অফ রোড দিয়েই যাচ্ছে টোটোটা, বলতে গেলে একদম মাঠের মাঝখান দিয়ে ঝর্ণার দিকে যাচ্ছি। দুপাশের প্রকৃতি দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আর আজকের ওয়েদার এত মনোরম, এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে, আর যেহেতু মেঘলা করে রয়েছে ভীষণ আরামদায়ক লাগছে। মানে বুঝতে পারছি যে এইখানে কেন আগেকার দিনে মানুষেরা আসতেন আর কি হাওয়া বদল করতে। আমরা আছি বাঙালির নস্টালজিয়ার পশ্চিম মধুপুরে, আর এখন আমরা চলে এসেছি মধুপুর থেকে 7 কিলোমিটার দূরে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত একটি ঝর্ণা দেখতে, যার নাম বাকুলিয়া ঝর্ণা। আমার ডান দিকে রয়েছে দারুণ সুন্দর জলের রাশি, যেটা পাথরোল নদীতে গিয়ে মিশছে এই জলের ধারা
সেই জলের ধারাই এখানে পাথুরে ভূমিরূপ থেকে একটু নিচে পড়েছে। আমি বলবো না যে অনেক উপর থেকে ঝর্ণার জল পড়ছে, তবে এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু অতুলনীয়। এত নির্মল প্রকৃতি, এত স্নিগ্ধ পরিবেশ আমি কিন্তু খুব কমই দেখেছি। আমার এই ধরনের জায়গা বিশেষত ভীষণ ভীষণ ভালো লাগে, যেখানে কোনো কমার্শিয়ালাইজেশনের কোনো ছোঁয়া নেই, কোনো আধুনিকতার ছোঁয়া নেই, শুধুমাত্র নির্মল প্রকৃতি রয়েছে, কোনো দোকানপাট নেই, ধু ধু করছে বিস্তীর্ণ প্রান্তর, কয়েকজন মাত্র ট্যুরিস্ট রয়েছেন এবং তার সাথে সুন্দর একটা মিষ্টি হাওয়া আর এই জলের ধারা। এখানে বসেই সারা দিনটা কাটিয়ে দেওয়া যায়, এতটাই সুন্দর এই বাকুলিয়া ঝর্ণা। আমরা বাকুলিয়া থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এখন চলে এসেছি দারুণ সুন্দর একটা আশ্রমে, এবং এই আশ্রমটির নাম হলো কপিলমুনি আশ্রম। এই কপিলমুনি আশ্রম শুনে কিন্তু আপনারা গঙ্গাসাগরের কপিলমুনির সাথে গুলিয়ে ফেলবেন না, কারণ ওই কপিলমুনির সাথে এখানকার এই কপিলমুনি আশ্রমের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ একটি আশ্রম এরিয়া, ভীষণ সুন্দর বাগান রয়েছে, এখানে পড়াশোনা করানোর জন্য ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের পড়াশোনা করানো হয়। এবং এই আশ্রমের যে মূল স্রষ্টা বা মূল মহারাজ, তিনি কিন্তু বছরের বেশিরভাগ সময়ে এখানে যে একটি গুহা আছে সেই গুহার মধ্যে তপস্যা করেন এবং মৌনব্রততে থাকেন। জ্যৈষ্ঠ থেকে আশ্বিন মাস উনি দর্শন দেন না, এবং আশ্বিন মাসের পর থেকে বৈশাখ মাস পর্যন্ত প্রত্যেক বাংলা মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে উনি দর্শন দিয়ে থাকেন। এটি হলো এখানকার এই কপিলমুনি আশ্রমের তাৎপর্য। আর আশ্রমের মূল গেট দিয়ে প্রবেশ করার পর বাঁদিকে পাথরের ওপর যেটা লেখা রয়েছে ওম আদি বিদুষে কপিলায়ে নমঃ, এটাই হচ্ছে এই কপিলমুনি আশ্রমের মূল মন্ত্র। এই হলো কপিল মন্দির, ভীষণ সুন্দর একটা পরিবেশে একদম প্রকৃতির কোলে এই মন্দির, এবং এই মন্দিরের মধ্যেই রয়েছে সেই কপিল গুহা যার মধ্যে মহারাজ থাকেন। এই বাগানের মধ্যেই রয়েছে দারুণ সুন্দর এইরকম একটি কপিল মুনির মূর্তি, এবং তার চারিদিকে সুন্দর পিলার দিয়ে একটা মন্দির মতন প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে। কথিত আছে এই মঠের নামকরণ হয়েছে প্রাচীন ভারতের মহান ঋষি মহর্ষি কপিল মুনির নামানুসারে। তিনি সাংখ্য দর্শনের প্রবর্তক হিসাবেই পরিচিত। ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও কপিল মঠ একটি আদর্শ জায়গা তাদের জন্য যারা ভ্রমণের ফাঁকে একটু শান্তি ও আত্মিক প্রশান্তি খুঁজে বেড়ান। কপিলমুনি আশ্রম থেকে প্রায় 800 মিটার দূরে আমরা এখন দাঁড়িয়ে আছি এই মধুপুরের 52 বিঘা নামক জায়গার বিবেকানন্দ মঠের সামনে। এই বিবেকানন্দ মঠকে কিন্তু প্রভু ধামও বলা হয়। এই মঠ খোলার সময় হচ্ছে ভোর 5টায় প্রত্যেক দিন, এবং মন্দিরটা বন্ধ হয়ে যায় প্রত্যেক দিন দুপুর 12টায়, তারপরে আবার বিকেল 4টের সময় খোলে। তবে চত্বরটি আপনারা ঘুরে দেখতে পারেন। বিবেকানন্দ মঠের ভিতরে প্রবেশ করেছি, এবং প্রবেশের পরেই বাঁদিকে যেটা রয়েছে ছোট্ট সুন্দর একটি শিব মন্দির। এই শিব মন্দিরের নাম গৌরীনাথ শিব মন্দির। এরকম গোলাকার একটি মন্দির যার মধ্যে রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ, আর তারপর চারিদিকে একদম সবুজের বাগানে ঘেরা বিবেকানন্দ মঠ। এটি হলো মধুপুর শাখার বিবেকানন্দ মঠ। যেমন আর 5টা বিবেকানন্দ মঠ হয় শান্ত সুন্দর, সেরকমই এখানে, তবে অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দর লাগছে। নিরিবিলি পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন চত্বর আর নীরবতা সব মিলিয়ে এটি একটি ধ্যান ও আত্মচিন্তার জন্য আদর্শ স্থান। মঠের পাশেই রয়েছে বিবেকানন্দ টেম্পল গেস্ট হাউস, যা তীর্থযাত্রী ও ভ্রমণকারীদের জন্য একটি সহজ ও আরামদায়ক থাকার ব্যবস্থা। স্বল্প খরচে পরিষ্কার ঘর ও শান্ত পরিবেশ পাওয়া যায় এখানে, যা মধুপুর ভ্রমণের সময় রাত কাটানোর জন্য বেশ উপযোগী। এরপর ছোট্ট একটা চায়ের বিরতি। মধুপুর স্টেশন সংলগ্ন এই চা জলখাবারের দোকানগুলি থেকে হালকা খাবার দাবার খেয়েই আবার আমাদের পথ চলা শুরু। মধুপুরের পথে চলতে চলতেই বোঝা যায়
শহরের ব্যস্ততা ধীরে ধীরে কোথাও হারিয়ে যাচ্ছে। দুপাশে সবুজ গাছের সারি, ফাঁকা রাস্তা আর হালকা বাতাস, এই পথটাই যেন ভ্রমণের আসল আনন্দ। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কোলাহল নেই, শুধু এগিয়ে চলা আর প্রকৃতির সঙ্গে নীরব এক আলাপ। এই রাস্তা শুধু গন্তব্যে পৌঁছনোর জন্য নয়, বরং নিজেকে একটু ধীরে খুঁজে পাওয়ার পথ। ঘড়িতে এখন সময় ঠিক 1:40। আমরা চলে এসেছি মধুপুর স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে। মানে যেদিকে আমরা বকুলিয়ার দিকে গেছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ অন্য দিক। সেই বকুলিয়া থেকে স্টেশন ক্রস করে এই পারে 7 কিলোমিটার এসে এখন আছি চিটিয়া গ্রাম সংলগ্ন চিটিয়া পাহাড়ে। এই চিটিয়া পাহাড়টি কিন্তু এইখানকার আরও একটি দ্রষ্টব্য স্থান, এবং এই চিটিয়া পাহাড়ে আসার সময় যে পথের দুধারে সৌন্দর্য দেখলাম, মানে মন ভরে গেছে। যেরকম বিশুদ্ধ অক্সিজেন, সেরকম মনোমুগ্ধকর নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ। আর এখন এই যে পাহাড়ে উঠছি, এই পাহাড়টির নাম হলো চিটিয়া পাহাড়। এখানে দুটি এরকম টিলা বা পাহাড় টাইপের রয়েছে। আমরা এই পাহাড়টিতে বেছে নিয়েছি এবং খুব সুন্দর, এখান থেকে চারপাশটা দেখা যায় সুন্দর কালো পিচের রাস্তা, দুধারে ঘন সবুজ এবং তারপরে বিস্তীর্ণ প্রান্তর। এখানে সোনাঝুরি, শাল, পলাশ এই সমস্ত গাছগাছালিতে ভরা রয়েছে এই পাহাড় এলাকা। এই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই আসবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। এই জায়গার ফ্লেভার যদি পেতে চান, মধুপুরের আসল ফ্লেভার পেতে গেলে এখানে কিন্তু আসতেই হবে। এই মধুপুর নামটি কিন্তু এসেছে, এই জায়গায় একটা সময় প্রচুর ঘন বন জঙ্গল ছিল এবং সেখানে প্রচুর মৌমাছি হতো। সেই মৌমাছির মধু সংগ্রহ করে মৌয়ালরা চারিদিকে বাজারে বিক্রি করতেন, এবং যেহেতু এই স্থান থেকে এত মধু সংগ্রহ করা হতো, সেইখান থেকেই কিন্তু এই স্থানের নাম হয়েছে মধুপুর। আবার আরেকটি মতে বলা হয় যে, মানে এটা এখানকার কথিত কাহিনী আছে যে এখানে একজন ভদ্রলোক ছিলেন, মানে রাখাল, যার অনেক গরু ছিল। তো সেই ভদ্রলোকের নাম ছিল মধু, তার নাম থেকে এই জায়গার নাম হয়েছে মধুপুর। তার নামের মাহাত্ম্য যাই হোক, এই জায়গার সাথে কিন্তু বাঙালিদের একটা আত্মিক যোগ গড়ে উঠেছে, এবং এই মধুপুরকে মধুপুর বানিয়েছে বাঙালিরাই। কারণ মধুপুরের কিন্তু বর্তমানে যে ট্যুরিজম বা পর্যটন, সেটা কিন্তু ভীষণভাবেই এখানকার আর্থিক উন্নতিতে সহায়তা করেছে। এবং 1970-এর দশকে শ্রাবন্তী মজুমদারের গলায় সেই বিখ্যাত গান আপনারা তো সকলেই শুনেছেন, মধুপুরে পাশ বাড়িতে তুমি থাকতে। তো সেই গান থেকে আরও বাঙালিদের মধ্যে এই মধুপুর সম্পর্কে কৌতূহল বেড়ে যায়। এবং তাছাড়া তো বাঙালি তৎকালীন সেই সময়ে জমিদার যারা থাকতেন, যারা ছিলেন, তারা হাওয়া বদলের জন্য, বিশেষ করে চেঞ্জ কথাটা তখন খুব ব্যবহার করা হতো ওই 70-80-র দশকে আর কি। ডাক্তাররা বলতেন একটু চেঞ্জে মানে ঘুরে আসো স্বাস্থ্যোদ্ধারের জন্য। তো এই চেঞ্জে আসার সময় তারা এই জায়গাগুলিকে বেছে নিতেন, এই সার্কিটটাকে পুরো মধুপুর, গিরিডি, শিমুলতলা এই সমস্ত। তো যাই হোক, এই হচ্ছে মধুপুরের সাথে বাঙালির সম্পর্ক, যা এখনো পর্যন্ত আজও অটুট হয়ে রয়েছে। ছিটিয়া পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাকালেই মনে হয় প্রকৃতি যেন নিজেই একটু থেমে শ্বাস নিচ্ছে। চারপাশ জুড়ে সবুজের ঢেউ, দূরে মিশে যাওয়া আকাশ আর নিস্তব্ধতার গভীরতা। এই দৃশ্য চোখে নয়, সরাসরি মনে গিয়ে লাগে। মধুপুরের এই উচ্চতা শুধু চারপাশ দেখায় না, ভেতরের অস্থিরতাকেও ধীরে ধীরে শান্ত করে দেয়। এখানে আসার পর থেকে যেটা আমি বারবার বলছিলাম, যে এই জায়গায় কিন্তু প্রচুর কোঠি বাড়ি, হাভেলি এ ধরনের বাড়ি রয়েছে, মানে জমিদার বাড়ির স্টাইলে অনেকটা করে জায়গা নিয়ে তার মধ্যে একটি করে বাড়ি। তো সেই রকম একটি দর্শনীয় বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যে বাড়িটির নাম হলো লালকোঠি। বাড়ির নাম এখানে লেখা রয়েছে সাধু সংঘ, কিন্তু যেহেতু এই লাল রং করা, মানে লাল ইটের বাড়ি আর তার উপরে আবার লাল রং করা, সেই জন্য স্থানীয় লোকেরা এই বাড়ির নাম দিয়েছে লালকোঠি। এবং 1915 সালে এই বাড়িটি এখানে তৈরি করা হয়েছিল, দেখা যাচ্ছে 1915 লেখা রয়েছে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, এইখানের সমস্ত এই কোঠি বাড়ির প্রতীকী হিসাবে এই বাড়িটিকে আপনারা দেখতে পারেন যদি মধুপুরে আসেন। যেমন শিমুলতলাতে এই ধরনের প্রচুর বাড়ি রয়েছে, ঠিক সেই রকম মধুপুরেও কিন্তু এরকম বাড়ি অনেক রয়েছে, তার মধ্যে এটি অন্যতম একটি।
আমরা এখন চলে এসেছি জাহাজ কোঠি বাড়ির সামনে। বাড়িটির নাম আসলে তারা কুটির, কিন্তু এই ভগ্নপ্রাপ্ত বাড়ির সামনে একসময় বিরাট বড় একটি জাহাজের মতো তৈরি করা ছিল। সেই কারণেই এই বাড়ির নাম স্থানীয় মানুষেরা দিয়েছেন জাহাজ কোঠি। কারণ কোঠি বাড়ি বলতে সত্যি যা বোঝায় এটা আদতেই তাই। এবং এখন যেহেতু বাড়িটার এরকম ভগ্ন দশা হয়েছে, তো অদ্ভুত স্টাইলে বানানো বাড়ি, এখানে দাঁড়িয়ে না সত্যি মনে হচ্ছে ভেতর থেকে এক্ষুনি কেউ আমি যে তোমার গেয়ে উঠবে। অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে এখানে দাঁড়িয়ে, বলে বোঝানো যাবে না। কিন্তু দারুণ বাড়ি ছিল এক সময় এটা, সামনে না দাঁড়িয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন না। এক্সপিরিয়েন্স এখানে দাঁড়িয়ে এটা দেখা দুর্দান্ত। মধুপুরের পথে চলতে চলতেই চোখে পড়ে এই পুরনো কোঠি বাড়িগুলি, যেন সময়ের সঙ্গে লুকোচুরি খেলছে। ইট চুনের দেয়ালে জমে আছে ইতিহাসের ছাপ। বারান্দা আর জানলাগুলো আজও নীরবে গল্প বলে যায়। এই বাড়িগুলো শুধুই ইমারত নয়, মধুপুরের অতীত আর বর্তমানের মাঝে এক জীবন্ত সেতু। এখন আমরা চলে এসেছি রাস্তার পাশে দারুণ সুন্দর একটি দুর্গা মন্দির প্রাঙ্গণে। অনেক বড় একটি মন্দির, আসলে দুর্গা দালান এবং মন্দির। এখানে বিরাট বড় করে যেমন দুর্গা পুজো হয়, ঠিক সেরকম দশমীতে কিন্তু এখানে রাবণ বধ হয়, যেটা স্থানীয় অঞ্চলের মানুষদের মধ্যে ভীষণই বিখ্যাত। জাহাজ কোঠি থেকে ফেরবার পথে আমরা কিন্তু এই দুর্গা দালান এবং দুর্গা মন্দিরটি দেখলাম, দারুণ লাগলো। আশেপাশের পরিবেশ প্রকৃতিটিও অসাধারণ। লালকোঠি জাহাজ বাড়ির মতো আরও একটি ভীষণ সুন্দর পুরনো বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। মধুপুর স্টেশন থেকে আমাদের হোটেল যাওয়ার পথেই সকালবেলা বাড়িটি দেখেছিলাম। আমার মনে হলো যে এই বাড়িটি আপনাদেরকে দেখানো দরকার। ভীষণই সুন্দর অ্যাংলো ইন্ডিয়ান প্যাটার্নের, একদম ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে সমস্ত তৈরি হওয়া বাড়ি। এবং পুরো মধুপুর চত্বরের শোভাবর্ধনকারী এই যে গোলাপি মুক্তের মতো ফুলগুলো ফুটে রয়েছে, এটা যেন প্রতিটি জায়গার শোভাকে বাড়িয়েছে, সাথে এই বাড়িটির শোভাও বাড়িয়েছে। এবং এই বাড়ির চত্বরে আমি দেখতে পাচ্ছি প্রচুর পাখি রয়েছে, টিয়া পাখি প্রচুর রয়েছে। বিকেলের সময়টা এই জায়গাতে আসলে কিন্তু বেশ ভালো লাগবে। যাতায়াতের পথে এখানে এসে 2-4টে ছবি ভিডিও করে নিলে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। এই বাড়িগুলোর ভেতরে পা রাখলেই মনে হয় সময়টা যেন হঠাৎ করে অনেকটা পিছিয়ে গেছে। উঁচু উঁচু ছাদ, বড় বড় জানলা, সব কিছুতেই লুকিয়ে আছে ব্রিটিশ আমলের রুচি আর পরিকল্পনা। মেঝের পুরানো টাইলস, দেয়ালের হালকা রং আর করিডোরের নীরবতা আজও বহন করে সেই অ্যাংলো ইন্ডিয়ান জীবনের ছাপ। এই ঘরগুলো শুধু বসবাসের জায়গা ছিল না, ছিল একসময়ের জীবনযাপন আর ইতিহাসের নীরব সাক্ষী। মধুপুরের এই বাড়িগুলোর ভেতরে দাঁড়ালে অতীত যেন খুব কাছ থেকে কথা বলে। এখন আমি দাঁড়িয়ে আছি মধুপুরের প্রাচীনতম এবং অত্যন্ত পবিত্র একটি মন্দির, পাথরোল কালী মন্দিরে। মধুপুরের পাথরোল অঞ্চলে অবস্থিত এই কালী মন্দিরটি কিন্তু 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন রাজা দিগ্বিজয় সিং। কলকাতা থেকে কোষ্টি পাথরের একটি কালী মায়ের মূর্তি এনে উনি এই মন্দিরটিতে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তখন থেকে এখনো পর্যন্ত যেমন এই মন্দিরে হয় নিত্য পূজা, ঠিক সেরকম প্রতিদিন এই মন্দিরে একটি করে কিন্তু পাঁঠা বলির ব্যবস্থা রয়েছে। বিরাট বড় করে এখানে কালী পুজো হয় এবং প্রত্যেক দিন এই মন্দিরের টাইমিং হচ্ছে ভোর 5টা থেকে বিকেল 3টে এবং তারপরে আবার বিকেল 5টা থেকে রাত 8টা। তাই আপনারা যখন আসবেন এই টাইমিংটা মাথায় রেখে আসবেন। আমাদের যেমন একটু দেরি হয়ে গেছে, 3:30 বেজে গেছে, কিন্তু তাও ওনারা এতটাই ভালো, যেহেতু দেখলেন আমরা কলকাতা থেকে এসছি, ওনাদেরকে রিকোয়েস্ট করতে মন্দির চত্বর খুলে তারপরে কিন্তু আমাদেরকে ভিডিও করতে দিলেন এবং মাকে দর্শনও ইভেন আমরা করলাম, কিন্তু সেটা তো আপনাদেরকে দেখাতে পারবো না। আর এই মূল কালী মন্দিরটি ছাড়াও কিন্তু এটা পুরো মন্দির প্রাঙ্গণ বা মন্দির চত্বর, এখানে আরও কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে। মহাদেবের মন্দির রয়েছে এখানে একটি, এই মন্দিরগুলিও আপনারা দেখে নিতে পারেন। মহাদেবের মন্দিরের পাশে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে।
তো মোটামুটি এই মন্দিরটি আপনারা একেবারেই মিস করবেন না। যদি মধুপুর আসেন অবশ্যই এই পাথরল কালী মন্দির থেকে ঘুরে যাবেন। ভীষণ পবিত্র বাতাবরণ এই মন্দির চত্বরের। এখন ঘড়িতে সময় ঠিক বিকেল 4টে। আমরা এসেছি আরও একটি মন্দির দর্শন করতে। এই মন্দিরটি হলো শ্যাম মন্দির। ভীষণ সুন্দর মন্দিরের চূড়া, আর এই হলো মন্দিরের ভিতরে প্রবেশ পথ। যাই মন্দিরের ভিতরটা দেখি, যদি ক্যামেরা করার অনুমতি থাকে তাহলে আপনাদেরকেও দেখিয়ে দেবো, আসুন। এটি আসলে কিন্তু কৃষ্ণ মন্দির এবং কৃষ্ণ ভগবানের অদ্ভুত সুন্দর একটি মূর্তি রয়েছে এই গর্ভগৃহে। এই রকম শ্যামের মূর্তি এর আগে কিন্তু আমি দেখিনি। দেখলে মনে হয় দারু কাঠের ওপর, কিন্তু আসলে এটা পাথরের ওপরে খোদাই করে তার উপরে রং করা হয়েছে। এই হলো শ্যাম মন্দিরের মূল গর্ভগৃহের মূর্তি। এরপর আমরা স্টেশনের খুব কাছের আরও একটি সুন্দর কালী মন্দির দর্শন করলাম। চাইলে এই মন্দিরটি আপনারা দর্শন করতে পারেন, তবে বাইরে থেকে বন্ধ থাকায় আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারিনি। দিনের প্রায় শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি মধুপুরের রাজবাড়ি রোডের ওপরে অবস্থিত অপূর্ব সুন্দর সেন্ট কলম্বাস চার্চের সামনে। বহু পুরানো এই চার্চটি এখানে তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, এবং সেই থেকে এই চার্চে এখনো পর্যন্ত কিন্তু যীশু খ্রিস্টের আরাধনা করা হয়। আমি একটু আগে এখানে প্রবেশের সময়ও শুনতে পাচ্ছিলাম যে এর ভিতরে প্রার্থনা চলছে। একেবারে মধুপুর বাজারের ওপরে, বাজারের কাছে এবং রাজবাড়ি রোডের ওপরে এই চার্চটিতে কিন্তু আপনারা একবার ভ্রমণ করে যেতে ভুলবেন না। আশা করি আপনাদের ভীষণ সুন্দর একটি অনুভূতি হবে। এখন আমি দাঁড়িয়ে আছি খুব জমজমাট মধুপুরের একটি এলাকা, যেটি হলো গান্ধী চক। আর এই গান্ধী চকের চারপাশে যেমন রয়েছে নানান রকম জিনিসের দোকান, ঠিক সেরকম মধুপুরের বিখ্যাত মিষ্টি বর্ধমান সুইটসের দোকানও রয়েছে এখানে। মধুপুরের মিষ্টি তো বিখ্যাত, এটা আমি শুনেছিলাম, তবে এই গান্ধী চকের বর্ধমান সুইটসও কিন্তু এখানকার খুব নামকরা একটি মিষ্টির দোকান। তো সেই মিষ্টির দোকানে গিয়ে এখন কিছু মিষ্টি ট্রাই করব, যদি ভালো লাগে তাহলে বাড়ির জন্যও কিছু নিয়ে যাব। শিমুলতলায় আমরা ছানা মুরগি খেয়ে দেখেছিলাম, আমার তো ফেভারিট ছানা মুরগি। এবার এখানকার ছানা মুরগিগুলো না দেখতে একটু অন্য রকম, এই যে এইরকম দেখতে। একটু খেয়ে দেখি কীরকম। এটা পুরো দানাদার, একদমই অন্যরকম। সারাদিন আজকে সেরকম কিছু খাওয়া হয়নি, এখানে এসে এই খাচ্ছি। বেশ ভালোই মিষ্টি আছে, আর পুরো দানাদারের মতো। আমাদের দানাদারগুলো গোল গোল সাদা সাদা হয়, এটা এরকম। এখন নিয়ে নিয়েছি রসমালাই ছানা মুরগি খাওয়ার পর, খেয়ে দেখি কেমন। অসাধারণ, দুধ যেটা দিয়েছে দারুণ সুন্দর। এটা একদম হালকা মিষ্টি, তুলতুল করছে পুরো। মিষ্টি আমার একেবারেই পছন্দের বিষয় না, তাও পরপর ভালোই টেস্ট করছি। এবার নিয়ে যেটা মালাই চমচম, এটাও খুব ভালো। রসমালাইটাও যেমন সুন্দর ছিল, এটা মিষ্টিটা একটু বেশির দিকে, মিষ্টি প্রেমীদের ভালো লাগবে। আর প্যাঁড়াটা টেস্ট করি। বেস্ট আমার লাগলো প্যাঁড়াটা, একদম আলাদা, ইউনিক টেস্ট, দারুণ। এত মিষ্টি একসাথে আমি জীবনে কোনোদিনও খাইনি। এবার নিয়েছি গরম গরম রাবড়ি, রীতিমতো গরম, হাতে ধরা যাচ্ছে না এটা। রাবড়িটা খুব সুন্দর, মিষ্টিটা একদম পরিমিত।
দারুণ খেতে। আজ সারাদিন আমরা কুণাল ভাইয়ের সাথে ঘুরলাম এবং এই ঘোরার জন্য আমাদের খরচ পড়লো 800 টাকা। আপনারা যদি আসেন তাহলে একটু দরদাম করে নেবেন, ওনারা কমিয়ে ঘোরাবেন। আর যদি কিছু স্পট বাদ দিতে চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন, তাহলে ভাড়া আরও কম পড়বে। তবে আমি বলবো বাদ দেবার দরকার নেই, যদি হাতে সময় থাকে অবশ্যই প্রত্যেকটি জায়গা ঘুরে দেখবেন, কারণ প্রতিটি স্পটই অনবদ্য, অসাধারণ, একটি অপরের থেকে আলাদা। এবং স্পটের থেকে বড় কথা এই যে যাত্রা পথগুলো সেগুলো কিন্তু দুর্দান্ত, দু চোখ মন সব ভরে যাবে। আচ্ছা, দাদার নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এখানে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা ওনার সাথে যোগাযোগ করে ঘুরতে পারেন। কেমন লাগলো আমাদের আজকের মধুপুরের গল্প? যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে নেবেন। আপনার মূল্যবান মতামত জানিয়ে রাখবেন আমাদের কমেন্ট বক্সে। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 একটি করে নতুন ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই সাথে থাকবেন, দেখতে থাকবেন আর ভালোবাসা দিতে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে আরও একটি নতুন জায়গার ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।